কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা কয়েকদিন বিক্ষোভ, সহিংসতা এবং কারফিউর মধ্য দিয়ে অনেকটা স্থবিরতা নেমে আসে জনজীবনে। আপাত দৃষ্টিতে আমরা বলতেই পারি জনজীবনে সেই স্থবিরতা কিছুটা কেটেছে, কিন্তু জনজীবনের স্বাভাবিকতা ফিরলেও আমরা কিন্তু এখনো দেখছি যে ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছে, রাষ্ট্রীয় স্থাপনায় যারা দানবীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নাস জুড়ে রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি সহিংসতা ও ধ্বংসের বিচার দাবি। আর এই আলোচনা এগিয়ে নিতে দুজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। সেই সঙ্গে আরো আছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আলোচনাটা যদি আপনাকে দিয়ে শুরু করি, যেমনটি বলছিলাম যে রাষ্ট্রীয় স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো এবং একের পর এক নারকীয় ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম। আমরা বলছিলাম যে স্বাভাবিকতায় ফিরেছে বা ফিরতে শুরু করেছে জনজীবন, কিন্তু ক্ষতচিহ্ন কিন্তু এখনো বয়ে বেড়াচ্ছে সেই স্থাপনাগুলো। কি বলবেন পুরো পরিস্থিতিকে ঘিরে? না, খুবই স্বাভাবিক। ধরেন কতগুলো কি বলবো, একটা তথ্য, বাস্তবতা, তাই তো? আপনি বাস্তবতা যেটা আছে সেটাকে যদি তথ্য হিসেবে আপনি উপস্থাপন করেন তাহলে এটাই তো সত্য। সুতরাং এইখানে নতুন সত্য আবিষ্কার করারও প্রয়োজন নেই, এটা নিয়ে কথা বলাও জরুরি না। তো যেটা আপনি বললেন এটা তো ঠিকই, একটা ধ্বংস চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ধ্বংসযজ্ঞের, এবং এটা আমাদের পার্টির পক্ষ থেকে এটা বলেছি যে এটা আমাদের মোটেই কাম্য না কখনো। সুতরাং এর সাথে প্রকৃতপক্ষে যেটা খুঁজে দেখে জড়িত সেটাকে এটা বিচারের জায়গায় নিতে হবে। কিন্তু এই সুযোগে এটাও মনে রাখতে হবে, এই সময় কিন্তু খালি স্থাপনা ধ্বংসযজ্ঞটা হয় নাই, এখানে মানুষের জীবনহানি ঘটেছে। সুতরাং এই মানুষের জীবনহানি কেন ঘটলো, কিভাবে ঘটলো, তারও বিচার করতে হবে। দুইটাই বিচার যথাযথভাবে করতে হবে বলে আমি মনে করি। এই সুযোগে এই কথা বলি যে আমি আপনাদের স্টুডিওতে ঢোকার পরে আমি কয়েকটা জায়গা থেকে ফোন পেলাম, উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন জায়গায়, যেখানে এই সময় মিছিল মিটিং ওইভাবে সংগঠিত ওই অর্থ এরকম হয়নি। সেখানেও শুনলাম যে এক ধরনের গ্রেপ্তার নানা ধরনের চলছে, এবং বাংলাদেশে এটা অতীত দিনে আমরা জানি, এখানে বিশিষ্ট সাংবাদিক আছেন, ওনারা আমার থেকে আরও ভালো জানেন যে এই রকমের সুযোগে অনেক সময় আছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়া হয়। এই ধরনের একটা গণগ্রেপ্তার হয়, তাতে গণবাণিজ্য হয়, নানা ঘটনা ঘটে, এটা কম বেশি সবাই জানে। সুতরাং সেই জায়গাটাও একটা মানে মানুষ যাতে তার থেকে পরিত্রাণ পায় সেটা আপনাকে দেখতে হবে। এই কারণে, কেন আপনি শুরুতে বলেছেন স্থবিরতার কথা, আপনি ক্ষতচিহ্নের কথা বলেছেন। সুতরাং যে ক্ষতচিহ্নটা কেন ঘটলো সেটা প্রকৃতপক্ষে খুঁজে বের করতে হবে, এবং এই ধরনের ক্ষতচিহ্ন মেরামতের জন্য যা যা করা সেই কাজটা করতে হবে। কারণ ক্ষতচিহ্ন মেরামতের নামে আপনি যদি আবার নতুন ক্ষত সৃষ্টির কাজটা করেন তাহলে সেটা কিন্তু ক্ষতচিহ্ন বুঝবে না, সেটা আরও নতুন নতুন ক্ষত তৈরি করবে, যা আপনাকে যে স্থবিরতা দূর করার কথাটা আমি যদি বুঝে থাকি যে প্রধান পয়েন্টটা আপনার দিক থেকেও বা জনগণের দিক থেকেও, সেটা কিন্তু দূর করার বদলেই যে নতুন ধরনের সংকট তৈরি করবে। সুতরাং এই জায়গাটা আমাদের কারোর কাম্য না, এটা হচ্ছে পরিষ্কারভাবে আমাদের দিক থেকে আমরা এটা বলতে চাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। জনাব সাজ্জাদ আলম খান তপু, বিগত কয়েকদিন যে বাস্তবতার মুখোমুখি আমরা দাঁড়িয়েছি সেই বাস্তবতা আসলে কারোই কাম্য নয়। যেমনটি আমরা দেখেছি, ভয়াবহ নাশকতা দেখেছি, হতাহতের ঘটনা দেখেছি। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু সেই প্রসঙ্গ টেনে বলেছেন যে মেট্রো রেলে যারা ধ্বংসযজ্ঞ চালালো, আসলে মেট্রো রেল কারা ব্যবহার করবে? নিশ্চয়ই রাজধানীবাসী। সেই জায়গা থেকে অফিসগামী মানুষের ভোগান্তিটাই কিন্তু টার্গেট করা হয়েছে, এবং আমরা দুদিন ধরে দেখছি যে অফিস সচল হয়েছে, ভোগান্তিতে কিন্তু কর্মজীবী মানুষরাই পড়ছে। নিশ্চয়ই, যে আসলে আমরা তো দেখলাম যে ক্ষতচিহ্ন তো রয়েছেন, এবং এই যে গেল কয়েকদিনের নৃশংসতায় আমাদের দুজন সহকর্মীও কিন্তু তার প্রাণহানি ঘটেছে, এবং শতাধিক সাংবাদিকও কিন্তু নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে এই ক্ষতচিহ্ন যারা তৈরি করলো, অর্থাৎ ধ্বংসলীলা যারা তৈরি করেছেন, তাদেরকে তো আসলে বিচারের মুখোমুখিকে দাঁড় করাতে হবে। এটি আইনি কাঠামোর মধ্যে দিয়েই করতে হবে, আর কোনোভাবেই যাতে আসলে এর জন্য যারা প্রকৃত অর্থে দায়ী তাদেরকে শনাক্ত করা যেমন দরকার, এবং তাদেরকে আসলে বিচারের কাঠগড়াতে দাঁড় করানো উচিত। এবং এর নেপথ্যে কী ছিল আর কি, ছাত্র আন্দোলনে আমরা দেখলাম যে একটি ছাত্র আন্দোলন হলো, এবং আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে রায়টা দিল তাদের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ, এবং এমনটাই হয়তো হবার কথা ছিল যে তারা এটি সেলিব্রেশন করবে, কিন্তু এটা করলো না। এই ছাত্র আন্দোলনের সাথে ধ্বংসযজ্ঞে যারা যুক্ত হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে তথ্যপত্র আমরা এখন দেখছি, তারা কিন্তু আসলে
অন্য মহলের বাসিন্দা, অর্থাৎ রাজনৈতিকভাবে তাদের প্রত্যাশার জায়গাটা হয়তো বা ভিন্ন। বাংলাদেশের যুগে যুগে আমরা দেখেছি যে ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বরাবরই একটি সক্রিয় অবস্থানের জায়গাতেই থাকেন। কোটা সংস্কার করার ব্যাপারে আসলে আওয়ামী লীগ সহ অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলোর ভিতরে বড় মাপের কোনো ডিবেট ছিল না, আসলে কি হতে পারে, কি হচ্ছে, বা নির্বাহী আদেশে কত দূর হবে, এবং এর সঙ্গে আদালতের সম্পৃক্ততা সেই জায়গাগুলো রয়েছেন। এই যে প্রিন্স ভাই বলেছেন যথার্থ রূপে, যাদের প্রাণহানি ঘটেছে, কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এইটার জন্য যে বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটির আওতা এবং পরিধিটি আসলে বাড়ানো দরকার। সকল হত্যাকাণ্ডের অনুপঙ্খ বিশ্লেষণও দরকার। অনুরূপভাবে এই যে রাষ্ট্র যে সমস্ত স্থাপনা তৈরি করেছেন, গণপরিবহনের যে ব্যবস্থা করেছেন, আমরা জানি যে রাজধানীবাসীর কাছে কিন্তু আসলে গণপরিবহন বেশ অপ্রতুল। সড়ক পথের যোগাযোগে আসলে আমাদের তিক্ত অভিজ্ঞতা প্রতিদিনেরই আর কি। সেই জায়গায় কিছুটা হলেও আসলে এই মেট্রো রেলকে যদি আপনি দেখেন, অনেকটা কিন্তু স্বস্তি ফিরিয়ে দিয়েছিল। আমরা দেখলাম যে সেটি কিন্তু আসলে বাধাগ্রস্ত করা হলো। শুধু কি মেট্রো রেল? আসলে তা নয়, সরকার আরও অনেক প্রতিষ্ঠান, আমরা যদি দেখেন নরসিংদী থেকে শুরু করে গাজীপুর, এবং সরকারের অনেক বড় বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোতে আসলে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে, সেখানকার আসলে যে সমস্ত কার্যক্রমের যে পদ্ধতি, সেগুলোকে কিন্তু আসলে নিবৃত করা হয়েছে। ইভেন কি আমরা দেখেছি যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলাও হয়েছে। প্রিন্স ভাইরা এরশাদ বিরোধী আন্দোলনে বেশ ফ্রন্ট লাইনার ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, নানা সংগ্রাম করেছেন, কিন্তু বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলা, সেই নজির কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের ছিল না। অর্থাৎ ছাত্র সমাজের বাইরে যারা অবস্থান নিয়েছিলেন, তারা কিন্তু যারা এই নৃশংসতাগুলো ঘটিয়েছিলেন, তাদের কাছেই কিন্তু বেছে বেছে এই স্থাপনাগুলোকে আসলে চিহ্নিত করা হয়েছিল। এদেরকে আসলে শনাক্ত করা দরকার এবং কঠিনভাবে বিচারের মুখোমুখি করা দরকার। একই সঙ্গে ছাত্র সমাজের যে দাবিগুলো আসলে রাষ্ট্রীয় বিধিবিধান দ্বারা সুরক্ষিত করা হলো, তারপরে আসলে আমরা আসলে দেখতে চেয়েছিলাম যে এই ছাত্র সমাজ হয়তো সেই জন্য বিজয় উৎসব বা আনন্দ উৎসবে মিটবে। তাদের আরও কিছু দাবি এর সাথে যুক্ত হয়েছে। আসলে যৌক্তিক দাবিগুলো আসলে অনুপঙ্খ বিশ্লেষণ করা, এবং খুব দ্রুততার সাথে আমরা চাই যে জনজীবনে যে অস্থিরতা তৈরি হয়েছে, যে ভীতির সঞ্চার হয়েছে, সেই জায়গাগুলো উত্তরণ করবার জন্য সরকার আরও কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে বাংলাদেশে যে আমরা দেখি যে কোনো ক্ষত বা দুর্বিপাক তৈরি হলে আসলে এক ধরনের জনস্পন্দনের জন্য মানুষের সাথে যোগাযোগ, আন্তঃযোগাযোগ বৃদ্ধির যে প্রক্রিয়া, যেটি রাজনৈতিক দল মাত্রই তাদের মুনশিয়ানা বা দক্ষতার জায়গা রয়েছে, সেই জায়গাটা আসলে তৈরি করা দরকার, এবং এই ভীতির পরিবেশটা কাটিয়ে উঠতে সহযোগিতা করা দরকার। বাংলাদেশে এখন আমরা দেখছি যে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, বাজার ব্যবস্থা অর্থাৎ সরবরাহ চ্যানেল একটা ভেঙে পড়েছে। একই সঙ্গে আমরা দেখছি যে গ্রামে পণ্য বিক্রির জায়গা নাই, শহরে আসলে দামের জন্য হু করে দাম বেড়েছে। এই জায়গাগুলোকে আসলে একটা সুস্থির জায়গাতে তৈরি করে দেওয়া উচিত, এবং কর্মমুখী মানুষ যারা আসলে, তারা তো ঘরে বসে থাকতে চায় না, সেই লোকগুলোকে যাতে আসলে সুশৃঙ্খলভাবে কাজের ক্ষেত্র তৈরি করা যেতে পারে, এবং একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে এই নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে সেই জায়গাগুলোকে আসলে খুলে দেওয়া দরকার। সেগুলো আসলে যত দ্রুততার সাথে তৈরি করা যাবে, নিরাপত্তা বোধের জায়গাটাকে তৈরি করতে হবে, এবং যারা এই যারা এই প্রক্রিয়াগুলোকে আসলে ডিসরাপশন করে, বিঘ্ন ঘটায়, তাদেরকে যত বেশি আইন শৃঙ্খলার জায়গাতে নিয়ে আসা যাবে, সেই জায়গাতে কিন্তু আসলে মানুষের স্বস্তি মিলবে। একই সঙ্গে প্রিন্স ভাই একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন, গণগ্রেপ্তারের নামে যাতে আসলে নির্দোষ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি নজর এবং মনোযোগ বাড়ানো দরকার আর কি। ধন্যবাদ জানাচ্ছি জনাব সাজ্জাদ আলম খান। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম দেখেছেন, বাংলাদেশের ক্রান্তিকাল দেখেছেন, সেই জায়গা থেকে একজন মাঠের রাজনীতিবিদ হিসেবে আন্দোলন মানে কি সহিংসতা, বা সহিংসতার আন্দোলনকে আমরা গুলিয়ে ফেলছি কিনা, এই ব্যাখ্যাটি আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, আমি আপনাকে একটু আপনি ঠিকই বলেছেন যে, এবং এখানে সাংবাদিক তপুও কিছু পুরনো কথা বললেন। প্রথম কথা হচ্ছে, আমরা যখন আন্দোলনগুলো করি, এর আগেও বলেছি যে আমাদের সবার আন্দোলন করার অধিকার আছে, কিন্তু সহিংসতা করার অধিকার নাই। সুতরাং এটাই, আন্দোলন আর সহিংসতা একই জিনিস না, এটা একটা দিক। কিন্তু এটা একটু মনে রাখতে হবে, আন্দোলন যখন একটা হয়, যেটা একটা গণ আন্দোলন হয়, একটা মব তৈরি হয়, এর মধ্যে কিন্তু নানা ধরনের লোকজন ঢোকে, সুতরাং অনেক কিছু কিন্তু আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে থাকে না, এটা একটা মনে রাখা দরকার। 2 নম্বর হচ্ছে, এটা মনে রাখতে হবে, যদি বিশেষ কোনো শক্তি থাকে, তার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আরো বড় ঘটনা এর মধ্য দিয়েও ঘটাতে পারে।
এটা ঠিক। তাহলে এর রেমেডিটা কি? রেমেডিটি হচ্ছে যখন এই ধরনের কোনো গণ আন্দোলন হয়, সাধারণ মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন, যার দাবির সাথে ঐক্যমত্য, বিশেষ করে এইবারের আন্দোলনে যদি বলেন সব দলেরই তো ঐক্যমত্য ছিল, তাহলে সাথে সাথে কিভাবে এই ন্যায্য দাবিটার পূরণ করা, সমাধান করা যায় সেটাই করা দরকার। কিন্তু যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু অনেক ধরনের ঘটনা এটা ঘটতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আজকে যেমন মানে বোঝার জন্য, যদি এটা আমি কোনো আবার মানুষকে দোষারোপের দিকে যেতে চাই না, আমি আজকে পল্টন থেকে মতিঝিলে এই যে যখন কারফিউ প্রত্যাহার ছিল না, যখন আর কি সীমিত ছিল, আমি যাচ্ছিলাম, তা মাঝপথেই দেখলাম, এটা আগের চিত্র আপনারা জানেন, আমি খালি একটা মনে করেন যে আমি দেখি প্রায় 15-20 জন যাদেরকে টোকাই বলা হচ্ছে বা যারা আর্থিকভাবে অসচ্ছল, তারা ওইখানে বসে যেটা করছে, এই যে কি বলে বেলুন ফুলানো টুলানো, এটা বলে যে এগুলো নানাভাবে মাদকের সাথে যুক্ত। এখন আপনি ধরেন, আমি কল্পনা করছিলাম যে এখানে যদি কোনো একটা প্রোগ্রাম হয়, আমরা যাই, তাহলে এরকম 15-20 জন অল আর ইয়াং, তারা যদি ঢুকে পড়ে, তারা যদি ঘটনা ঘটে, আপনি কি করবেন? তার মানে আমি বলছি যে আপনাকে এই ব্যাপারে খালি আন্দোলনকারীদের সচেতন থাকার ব্যাপার না, যে প্রশ্নে আন্দোলন হচ্ছে, সরকার ক্ষমতাসীন দল তারা যদি যথাসময়ে যথাভূমিকা নিতে পারে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে না। এই ঘটনাগুলো ঘটে এই সংকটের দ্রুত সমাধানটা না হলে। এইবারের ঘটনাটা খুবই কারেক্টলি সে বলেছে যে আমাদের দাবি নিয়ে কিন্তু দেখেন যে কারোর দ্বিমত ছিল না, কিন্তু তারপরে হলো কেন? হলো আপনি জাস্ট প্রতিদিনের, আমি তো বলি রেডিও টেলিভিশন সবাইকে বলি, প্রতিদিন কি কি ঘটেছে নির্মোহভাবে সেটাই জনগণের কাছে তুলে ধরেন, দেখবেন জনগণই বিচার করবে। যথাসময়ে যথাভূমিকা নিলে এই কাজও করার প্রয়োজন ছিল না, সুতরাং এইটুকুই। কিন্তু আপনি এই সংকট যদি দীর্ঘায়িত করেন এবং যদি মনে করেন যে একটা ঘটনা ঘটলো, আমি করোনা কোনোভাবে শেষ করলাম, কিন্তু তার মনের মধ্যে যে ক্ষত থাকে ওইটা কিন্তু পূরণ হয় না। যেমন আমি এই কথাটা বলতে চাই, এর আগে 2018 সালে তো এর আন্দোলন করেছিল কোটা সংস্কার নিয়ে, আপনি কিন্তু তখনও কোটা সংস্কারের কথা ছিল, বন্ধ করে দেওয়া হলো। এবং এইবারও আমি বলি যে যেটা বন্ধ করা যেভাবে করা হলো, আপনারা বলছেন বা সরকার বলছে যে এটা তাদের দাবি পুরো মেনে নিয়ে করলাম, কিন্তু তো জনগণের দাবি মানা হয়েছে আমি তা মনে করি না। কারণ এখানে আমরা পরের দিনই বিবৃতি নারী কোটা থাকা দরকার, আমরা বলেছি আদিবাসী কোটা যেভাবে করা হয়েছে আর একটু এখনো বাড়ানো দরকার, আমরা বলেছি এখানে প্রান্তিক জনগোষ্ঠীর জায়গায় কোটা রাখা দরকার, এবং বলেছিলাম একটা কমিশন করেন যাতে করে এই কোটা হচ্ছে একটা নিয়মিত প্রক্রিয়া, যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী, আজকে ধরেন এই বছরের জন্য বা 2 বছরের জন্য আমি এটা এখন করতে পারি, যখন প্রয়োজনে বাতিলও করতে পারি, বাড়াতে কমাতে পারি। সেইটা যদি না করেন তাহলে আমাদের সংবিধানে যেটা বলছে সেটাও কারেক্টলি হয় না। আপনি বলেন নারী কোটা সংসদে রাখলাম, আপনি অন্য অন্য জায়গায় রাখছেন, আপনার নির্বাচনে উপজেলা বলেন, এই নির্বাচনে আসে না নারী কোটা, তাহলে ওইখানে আছে, আপনি এখানে একেবারেই বাতিল করলেন। তা আপনাকে সবই মানে কি বলে রেসপন্সিবিলিটির সাথে করতে হবে, তাহলে ওই সময় আপনি সমাধান হলো না। পরে দেখবেন কিশোররা নিরাপদ সড়কের আন্দোলন হলো, তার কিন্তু সমাধানগুলো হয় নাই প্রকৃত অর্থে। তাহলে ওই কোঠার লোকজন এখনো আছে, সাধারণ মানুষ। তারপরে আপনার কিশোর যারা আন্দোলন করলো, একটা বিরাট অংশ এখন কিন্তু ইউনিভার্সিটির ছাত্রী, তারা তো আছে। আর একটা মনে রেখেন, অনেকেই যে বিরাজনীতিকরণের কথা অনেক সময় হয় না, কিন্তু এবারের আন্দোলনের মধ্যে দিয়ে এই ছাত্রছাত্রীরা কিন্তু নিজেরা স্লোগান শিখে গেছে, নিজেদের অধিকার আদায়ের বিষয়টা শিখে গেছে, তাদের ঐক্যবদ্ধ হওয়া শিখে গেছে, যেটা আমরা হয়তো এখন এটা রাজনীতির কারণে, যেটা আমাদের তাদের জেনুইন জায়গায় শেখানোর কথা ছিল, আমরা পারি নাই। তা সুতরাং আপনাকে মনে রাখতে হবে, যদি দাবির ন্যায্যতা এবং একটা মানুষের তার মর্যাদা, ছোট হোক বড় হোক, এইটাকে যদি নিশ্চিত না করে আপনি যদি কণ্ঠরোধ করতে চান, তাহলে এটা বুমেরাং হয়ে ফেরত আসে এবং কঠিন হয়। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশপ্রতীকের রিপোর্ট, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে সহিংসতা ও ধ্বংসের বিচার দাবি শিরোনামে। দর্শক, জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। নজরুল ইসলাম বাবু, এমপি, হুইপ, জাতীয় সংসদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকে ছাড়া কিছুটা আলোচনা আমরা এগিয়ে নিয়েছি, শিরোনাম জানিয়েছি আপনাকে। আপনার কাছে একই বিষয়ে প্রশ্ন রাখতে চাই। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় স্থাপনে আমরা ভয়াবহ নাশকতার ঘটনা দেখেছি। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নিয়ে জনগণের কাছে বিচার চাইছি। কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। জনগণের কাছে বিচার চাওয়া মানে হলো এই বাংলার জনগণকে সচেতন করে তোলা যে বাস্তবতা কোথায়, যে মানুষের অধিকার আদায়ের কথা বলি, মানুষকে কি অস্বস্তি উপহার দিয়েছে, ওরা কারা, ওরা রাজনীতি করেন, ওরা রাজনীতির কথা বলেন, ওরা দেশটাকে শাসন করতে চায়, ওরা রাজনীতিতে ভূমিকা রাখতে চায়, অথচ তাদের প্রকৃত রূপ কি এটা জনগণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন বোঝার জন্য এবং বাস্তবতা উপলব্ধি করার জন্য। আমরা খুব সহজেই
এই বাংলাদেশের মানুষ আমরা খুব সহজেই মানুষের কথাকে বিশ্বাস করি এবং আস্থা নিয়ে আসি। আপনি দেখুন যে কোটা বিরোধী আন্দোলন, এই যে কোটার বিষয়টি, এটা কিন্তু নিষ্পত্তি হয়েছে 18 সালে। এরপর হাইকোর্টে একটা মামলা হয়েছে, মুক্তিযোদ্ধারা পক্ষে মামলা করেছেন, ওই মামলার রায় বেরিয়েছে, এটাকে স্থগিত করা হয়েছে। কোনো জায়গায় কর্ণপাত না করে আন্দোলনের নামে যারা এই মাঠে নেমেছেন তাদেরকে কিন্তু নানা প্রকার সমর্থন বিভিন্ন রাজনৈতিক দল দেওয়া শুরু করেছেন। আসলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন যারা সরকারে থাকেন তাকে হটানোর চেষ্টা এবং বেনিফিট নেওয়ার লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলি নানামুখী সিদ্ধান্ত নেন, সেগুলি সবই হলো সরকার দলীয় ওই দলের বিপক্ষে এবং সরকারের বিপক্ষে। এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত, কারণ বাস্তবতা হলো দেশের সম্পদ যারা নষ্ট করে এবং দেশের বাস্তব চিত্রকে যারা ভিন্নভাবে উপলব্ধি করে আজকে জনগণকে ধোঁকা দিতে চেষ্টা করে, সেই জায়গাটা যেন আর না হয় সেটার জন্যই বলেছেন বিবেক খুলে দাও। বিচারটা যার যার প্রত্যেকটা মানুষের বিবেক থেকে বের হয়ে আসুক। এর জন্য কি রাজনীতি, এর নামেই কি এই বিরোধী দল, এর নামেই কি মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে কথা বলে আজকে এই ধরনের সহিংসতা সৃষ্টি করা? এইটা মানুষকে জাগ্রত করার একটি স্লোগান হিসেবে বঙ্গবন্ধুর কন্যা এই কথাটা বলেছেন। জনগণই তো বিচার করবেন, জনগণই তো ক্ষমতার মালিক, দেশের মালিক। সুতরাং এইটা যেন উপলব্ধিতে আসে, আমরা যেন সহজেই কাউকে সমর্থন না করে। এই যে বিএনপি এবং এই জামাত, এবং আমি প্রিন্স ভাই এখানে আছেন, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার, আমি ওনাকে সামনে রেখেই বলছি যে আমরা ভাবেই কিন্তু যে কোনো বিষয়ে আমরা সমর্থন দিয়ে ফেলি, সমর্থন দিয়ে মনে করি সে যেই হোক তাকে আমার দরকার। যখনই সরকারে থাকেন না তখন রাজপথের দলগুলো আমরা এই ভুলটা করি, যেটা করেছেন বিএনপি, যেটা করেছেন ছাত্রদল। ছাত্রদল যে সমর্থন দিলেন এবং পিছনে আছেন, আগে আছেন, এখন বুঝেছেন তো, স্পষ্ট হয়েছে ওরা আসলে কি চেয়েছিলেন, কেমনভাবে আছেন, যে কোটি কোটি টাকার সম্পদ কিভাবে বশীভূত করেছেন এবং কিভাবে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করে রাজপথগুলিকে দখল করে নিয়েছেন এবং মানুষের অধিকারকে কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। সুতরাং অধিকারের কথা বলে যারা আন্দোলন সংগ্রামের কথা বলে মানুষকে এই পক্ষে নিতে চায়, সেগুলো সবই মিথ্যাচার। এটা এইবার আন্দোলনে নাম বলে যারা এসেছিলেন তা প্রমাণিত হয়েছে। আমার বিশ্বাস ধিক্কার জানাবে বাংলার জনগণ এই ধরনের কর্মকাণ্ডের জন্য। আমি গতকালকে নারায়ণগঞ্জে গিয়েছি এই ধ্বংসযজ্ঞ দেখার জন্য। সিটি কর্পোরেশন নতুন একটি ভবন, সেইটাকে তছনছ করে দিয়েছে। মেয়র আইবির সাথে আমি দীর্ঘক্ষণ কথা বললাম, উনি অবাক, উনি ভাবতেই পারেন না কি কারণে সিটি কর্পোরেশনের টাকায় কেনা 6টা গাড়ি পুড়ে ছারখার করে দিয়েছে। উনি গাছ রোপণ করেছেন, জাপান থেকে চেরি গাছ এনেছেন, সেগুলি বড় হয়েছে, তুলে ফেলে দেওয়া হয়েছে, কেটে ভেঙে দিয়েছে। তো এইভাবে কেন, কি কারণ? আবার আপনি দেখেন পাসপোর্ট অফিস, কোনো কিছু নেই, বসার চেয়ারটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। 5000-এর অধিক পাসপোর্ট তৈরি করা, ওগুলি সব জ্বালিয়ে দিয়েছে। তো এটা কি জনগণের পক্ষে, এটা কি জনগণের আন্দোলন? এটা ধন্যবাদ জানাচ্ছি নজরুল ইসলাম বাবু এমপি। জনাব রহিন হোসেন প্রিন্স, শাসক দলও দাবি করছে যে আসলে তাণ্ডব চালিয়েছে বিএনপি জামাত শিবির। সেই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকও বলেছেন সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। কিভাবে একটি ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিল? না, এটার আমার মনে হয় উত্তরটা খুবই সহজ। আমি আগে এ বিষয়ে কতগুলো কথা বলেছি, এটা রিপিট করতে চাই না। প্রথমে তো আন্দোলনটা ছিল ছাত্রদেরই, এবং আমি বললাম, এটা একাধিকবার বলেছি, এখানেও বললাম যে এই আন্দোলনে আপনি আওয়ামী লীগ থেকে শুরু করে সব দলেরই তো এক ধরনের সাপোর্টই ছিল, মানে কেউ তো দ্বিমত করে নাই। তাহলে জিনিসটা আপনি যত দ্রুততার সাথে যদি এটা সমাধান করতে পারতেন তাহলে তো এই জায়গায় ঘটতো না। এটা একটা মনে রাখা দরকার। আর একটা জিনিস মনে রাখা দরকার যে বাস্তবতা ছিল এইটাই, যে ছাত্ররা যদিও আজকে এই দাবিতে করলো, কিন্তু এখানে ব্যাপক ছাত্র সমাজ সমবেত হয়েছে। মনে রাখতে হবে তার অন্তরে আরো কিছু দাবি আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে, এগুলো অনেক বলা যায়, আমি জাস্ট একটা দুটা খালি বলি। আপনি সরকারি তথ্য একটু খেয়াল করলে দেখবেন, সরকারি তথ্যই বলছে আমাদের তরুণ প্রজন্মের যারা এরকম শিক্ষিত, মানে আমি শিক্ষিত বলতে সার্টিফিকেটধারীর কথা মিন করছি, কারণ সার্টিফিকেট না থাকলেও শিক্ষিত বলা উচিত। এই কারণে শিক্ষিত, আবার আমি লেখাপড়া না জানা মানুষকে অশিক্ষিত আমি বলার পক্ষে না, এই কারণে এটা বললাম। বলছে 40% এই শিক্ষিত জনগোষ্ঠীর যারা লেখাপড়া সার্টিফিকেটধারী তারা নিষ্ক্রিয় বসে আছে।
নিষ্ক্রিয় বসে আছে। আপনি দেখবেন এইখানে উচ্চশিক্ষা করছে কিন্তু দেশে সে থাকতে চায় না, বিদেশে চলে যায়। তার মানে দেশ তার প্রতি তার নিজের যে আকাঙ্ক্ষা তার সাথে মিলছে না, এটাই। তারপরে শিক্ষাঙ্গন, তার নানা জটিলতা, আপনি হলের সমস্যা, নানা ধরনের সমস্যাগুলো আছে, এগুলো পুরনো জিনিস জানা, সংসদ নির্বাচন নাই, এই ধরনের নানা ঘটনা। তাহলে আপনার মনে রাখতে হবে এই ধরনের সামগ্রিকভাবেই এই ছাত্রদের একটা বিক্ষোভ খালি অনিশ্চিত থাকবে না। আপনি যদি দ্রুততার সাথে সমাধান করতেন তাহলে একরকম ছিল, না হলে ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। সাজ্জাদ আলম খান, যেমনটি ডিবি প্রধান জানিয়েছে, ঘোষণা ছিল পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। তাহলে কি আমরা ধরে নেব পুরো নাশকতার ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল? এই যে ধরেন যে ধ্বংসলীলা যেভাবে চালিয়েছেন, দুজনই রাজপথের নেতৃত্ব দিয়েছেন, জানেন যে একজন সাধারণ ছাত্র বা শিক্ষার্থীর পক্ষে একটা বাসে আগুন দেওয়া বা বাস ভাঙাটা বেশ কঠিন। এটা কারা করতে পারে? একমাত্র প্রশিক্ষিত মানুষ, যারা এই ধ্বংসলীলা চালাতে পারবে, ভাঙচুর করতে পারবে, অগ্নিসংযোগ করতে পারবে, বোমা বিস্ফোরণ ঘটাতে পারবে, গুলি চালাতে পারবে, তাদের পক্ষেই কিন্তু এটা করা সম্ভব। তারা কারা? সেই মানুষগুলোই যদি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুপঙ্খ বিশ্লেষণ করে তাদেরকে যদি তুলে আনতে পারে, তাদের জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে পারে, আইনের হাতে দিতে পারে এবং তাদের যদি বিচার কার্য সংগঠিত হয়, তাহলে দেখবেন যে এরকম অনেক তথ্য-উপাত্ত কিন্তু বের হয়ে আসবে। আমি অনেকের মতো আমিও গভীরভাবে বিশ্বাস করি যে ছেলেরা কোটা নিয়ে আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে, মানে উচ্চ স্তরের যে ছাত্র বা মেধাবী ছাত্ররা, তারা কিন্তু আসলে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স অথবা বিআরটিএ বা বিআরটিসি অথবা ধরেন যে আর্থিক প্রতিষ্ঠান অথবা মেট্রো রেল অথবা এই অগ্নিসংযোগের ঘটনার সাথে তাদের যুক্ত হওয়ার কথা না বা যুক্ত হবেন না। এই কাজগুলো যারা করেছেন তারা নিঃসন্দেহ প্রশিক্ষিত এবং তাদের এক ধরনের মানে গ্রোন আপ হয়েছে এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে। সেই কারণেই তারা কিন্তু এই ধ্বংসলীলাগুলো চালিয়েছেন। কিছুটা রাজনৈতিক মোটিভেশনের জন্য হতে পারে অথবা কিছুটা আর্থিক কারণেও হয়তো হতে পারে। সেগুলো আসলে আমার কাছে মনে হয় যে আরো বেশি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হচ্ছে যে এগুলোকে আসলে শনাক্ত করা, তুলে ধরা এবং এইটা করা। আমি গভীরভাবেই বলছি এই ভাইরা নেতৃত্ব দিয়েছেন ফ্রন্ট লাইনে, কারণ তাদেরও এই ধারণা রয়েছে সাধারণ ছাত্রদের পক্ষে বাসে অগ্নিসংযোগ করা যায় না, কারণ এটা আসলে সাধারণ ছাত্রদের পক্ষে বাসে অগ্নিসংযোগ করা সম্ভব না, কিংবা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করা সম্ভব না। অনেক পরের ব্যাপার। আমি বলছি যে সেটা করা যায়। আমরা দেখেছি সেখানে আসলে যে তাণ্ডব আমরা দেখলাম, প্রশিক্ষিত লোকরা কি এতটাই সুসংগঠিত যারা তারা এভাবে তাণ্ডব চালাতে পারে দেশব্যাপী? প্রশ্নটি আপনার কাছে থাকছে। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আবারও ফিরছে আলোচনায় জনাব সাজ্জাদ আলম খান তপু। যে আলোচনায় আমরা ছিলাম, নাশকতাকারীরা কি এতটাই সংগঠিত কিনা, দেশব্যাপী এমন তাণ্ডব চালানোর সক্ষমতা তারা কিভাবে পেল? না, সংঘবদ্ধ শক্তি ছাড়া কি ধ্বংসলীলা রচনা করা যায়? নিশ্চয়ই না। আর কি আমি তখনও বলছিলাম যে এটার জন্য আসলে এক ধরনের প্রশিক্ষিত মানুষ দরকার হয়, মানে যারা এই তাণ্ডব চালাতে পারে। সেই জায়গাগুলোই তো আসলে খুঁজে বের করা দরকার যে কি করে এরকম হয়। যে দুইজন ছাত্র নেতা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন, তাদেরও আসলে আন্দোলনের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমরাও এরশাদ বিরোধী আন্দোলনের হয়তো পেছনের সারির মানুষ ছিলাম, কম বেশি যে অভিজ্ঞতা রয়েছে তাতে জানি যে আসলে ধ্বংসলীলার জায়গাটা খুব কঠিন কাজ। এবং আপনি যদি দেখেন সাম্প্রতিকভাবে, বাবাইরা আরো ভালো বলতে পারবে, যে আপনি যদি দেখেন যে 2013-14 সালের যে তাণ্ডব লীলার যে প্রক্রিয়া এবং সেটার সাথে 23-24-এর প্রক্রিয়াগুলোকেও যদি দেখেন, যে আসলে পদ্ধতিগত জায়গাতে কিন্তু খুব একটা পরিবর্তন আছে। রহিন হোসেন প্রিন্স, এই জায়গা থেকে যদি শুরু করেন। এই জায়গা আমি মনে করি, দেখেন, যদি আপনি একটা গণতান্ত্রিক পরিবেশ এক একজনের কাছে এক এক রকম। তা আপনি বাংলাদেশে অনেকদিন ধরে মানুষ ডিপ্রাইভ হয়ে আছে, ভোটাধিকার অন্য প্রশ্ন, তাহলে সেই জায়গায় নানা ধরনের শক্তি আছে। তা আপনি সেই প্রেক্ষাপট যদি বিবেচনা করেন তাহলে এখানে কিন্তু নানা শক্তি আছে। যেমন আমি আপনাদের এখানে আমরা অনেকবার বলেছি আমাদের দলের দিক থেকে যে আমরা মনে করি বাংলাদেশটাকে যদি মুক্তিযুদ্ধের ধারা এগিয়ে নিতে হয় তাহলে আপনি 4টা শত্রু মোকাবেলা কাজ করতে হবে। একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, একটা লুটপাটতন্ত্র, একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, আর হচ্ছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি বিদেশি। তাহলে এই যে এই ধরনের শক্তিগুলো তো আছেই। তাহলে আপনি যদি নিজেকে পরিবেশটা যদি একটা গণতন্ত্রহীন পরিবেশ থাকে তাহলে তো আপনি লুটপাটকারীর আরো সুযোগ পাবে। দেখেন, এখন যখন আমরা কথা বলছি, কয়দিন আগে লুটপাটের একটা বিরাট চিত্র আপনারা তুলে ধরলেন না? আজকে সেটা আলোচনার মধ্যে আছে। দুর্নীতি, টাকা পাচার, কেউ অস্বীকার করছে না। এই সরকারের গত যে মন্ত্রী ছিলেন
তিনি কিন্তু নিজেই বললেন, যেটা তথ্য, উনি তথ্য দিয়েই বললেন যে হ্যাঁ বাংলাদেশ থেকে তো এই পরিমাণ টাকা পাচার হয়, অস্বীকার কেউ করতে পারছে না। তাহলে আপনি যদি পুরো পরিবেশটাকে একটা ডেমোক্রেটিক পরিবেশটা না রাখেন, জনগণের কণ্ঠ যদি না শোনেন, বুঝছেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ধন্যবাদ জানাচ্ছি রহিন হোসেন প্রিন্স। জনাব নজরুল ইসলাম বাবু এমপি, ধীরে ধীরে আমরা দেখছি যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু প্রশ্ন জনমনে রয়ে গেছে, যেমন কারফিউ পুরোপুরি কবে তুলে নেওয়া হবে, ইন্টারনেট পুরোপুরি কবে সচল হবে, জনজীবনের স্বস্তি কবে ফিরবে, সে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। দেখুন, অস্বস্তিকর পরিবেশ যারা সৃষ্টি করেছে, আজকে স্বস্তিকর পরিবেশ ফিরিয়ে দিচ্ছেন সরকার প্রধান তার চেষ্টায়। আপনি যেখানে এত তাণ্ডব লীলা আমরা দেখেছি, সেই জায়গা থেকে এই আজকে দেশকে আপনি যদি স্বস্তিতে ফিরিয়ে আনতে হয়, তাহলে সময় তো নিতেই হবে, নয়তো এই অস্বস্তিকর পরিবেশটাকে আপনি দূর করবেন কিভাবে। স্বস্তি দেশটাকে যারা অস্বস্তিতে রূপান্তর করার চেষ্টা করেছে এবং করার মধ্য দিয়ে তারা সরকার পতনের চিন্তা করেছেন, তাদের তো একটা শক্তি রয়েছে, যে শক্তিটার কথা ব্যাখ্যা দিয়েছেন প্রিন্স ভাই। অশুভ শক্তিও কিন্তু একটা শক্তি, বাট এই অশুভ শক্তির পক্ষে বিপক্ষে কারা মতামত পেশ করে, এইটা এখন ভাবনায় আনা দরকার। সেই ভাবনা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তাইলে প্রশাসন দেশের আজকে যে বিধি ব্যবস্থা গ্রহণ করছেন, নিশ্চয়ই তারা উপলব্ধি করছেন কি কারণে এটা হচ্ছে। গোয়েন্দারা, আমরা অনেকে আলোচনায় শুনেছি, বলেছেন গোয়েন্দারা ফেল করেছেন, কিন্তু দেখুন যে আপনি যদি হঠাৎ করে কাউকে আঘাত করেন, এইটা গোয়েন্দার ইনফর্মে থাকার কথা না, কিন্তু এই বিষয়টি তো থাকার কথা, এই কারণে রাষ্ট্রীয় বিষয়, সেই কারণে আমরা গোয়েন্দার কথাগুলো আলোচনায় বিজ্ঞজনরা নিয়ে আসেন। আমি মনে করি যে এই গোয়েন্দার, দেশের বুদ্ধিজীবী এবং দেশপ্রেমিক, ওদের মধ্যে আজকে যে গ্যাপটা, আমি মনে করি যে কিছু হইলেই, যে কথাটা আমি বলেছি, যেমন প্রিন্স ভাই একটু আগে বললেন যে এই ডিপ্রাইড কিছু লোক রয়েছেন। কেন ডিপ্রাইড? উনি ডেমোক্রেসির কথা বলেছেন। ডেমোক্রেসির কোথায় অভাব? ডেমোক্রেসির অভাব হলো রাজনৈতিক দলে। একটি দল নির্বাচনে আসেন না, সাংগঠনিক কোনো কাঠামো নেই, মানে সংবিধান বহির্ভূত সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত, এই যে বিষয়গুলোকে, ওইটা নিয়ে আপনারা আমরা কেউ কিন্তু সরাসরি কথা বলি না। আমরা কথা বলি সরকারের বিরুদ্ধে, কথা বলতে আমরা ভালোবাসি, আমরা নিজেরা খুব হ্যাডম, এটা প্রকাশ করতে চাই, আই ক্যান ডু সামথিং বাট নাথিং। এই যে জিনিসটা, কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে নাগরিক হিসাবে যে আমাদের কি দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে আমাদের আরও বেশি জানা দরকার। আমি মনে করি সেই জায়গাটা আমাদের খুবই গ্যাপ পড়ে গিয়েছে। আমরা এদেশের নাগরিক, আমরা সরকারকে কতটুকু সহযোগিতা করব। একটা বিরোধী দলের রাজনৈতিক দল আমি পরিচালনা করছি, আমার রাজনৈতিক কর্মসূচি কি হতে পারে? রাষ্ট্রের অনিষ্ট করা, না রাষ্ট্রকে সাহায্য করা, ছায়া হিসাবে কাজ করা, ভুল ত্রুটি ধরে দেওয়া, এরকম একটা দায়িত্ব কেউ কি পালন করেছেন? নিশ্চয়ই করেন না। সুতরাং বলার সময় যদি আমি শুধু ওই ডেমোক্রেট কথাবার্তা বলি, তাইলে আমার ডেমোক্রেসি কখনই প্রতিষ্ঠিত হবে না। ডেমোক্রেসিতে প্রতিষ্ঠিত করতে হলে আমাকে ডেমোক্রেট হইতে হবে। কিন্তু ধন্যবাদ জানাচ্ছি নজরুল ইসলাম বাবু। রহিন হোসেন প্রিন্স, এক লাইনে একটু আপনার মন্তব্য নিতে চাই যে বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো কি দায়িত্বশীল আচরণ করছে? রাজনৈতিক দলগুলো তো আপনি এক এক দল যে দলের যার কাছ থেকে যার তরিকা সে সেই অনুযায়ী করবে। আমি তো মনে করি যে অনেক দল দায়িত্বশীল আচরণ করছে, অনেক দল করছে না। ধন্যবাদ জানাচ্ছি তিনজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।